বাচ্চা নেওয়ার জন্য সবচেয়ে ভালো বয়স কোনটা? এই প্রশ্নটা আমার মনে হয় কোনো না কোনো সময়ে প্রায় সব দম্পতির মাথাতেই আসে, আর প্রায় শোনা যায় একটা নির্দিষ্ট বয়সের কথা। কিন্তু প্রশ্ন হলো, সেই একটাই উত্তর কি সবার জন্য খাটবে? চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। সচরাচর একটা কথা তো আমরা শুনেই থাকি, তাই না? যে ৩০-এর আগেই বাচ্চা নিয়ে নাও। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সহজ? মানে এই একটা সংখ্যা কি সবার জীবনের সব পরিস্থিতি, সব প্ল্যানের সাথে মিলে যেতে পারে? আসলে সত্যি বলতে কি, এর কোনো বাঁধা ধরা উত্তর নেই। সঠিক সময়টা একদমই একটা ব্যক্তিগত ব্যাপার। এটা নির্ভর করে কার লক্ষ্যটা কি তার উপর। যেমন ধরুন, কেউ হয়তো পড়াশোনাটা শেষ করতে চান, কেউ আবার ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিতে চান। আবার এমনও তো হতে পারে যে কেউ একাধিক সন্তান চান। তো বুঝতেই পারছেন, একেকজনের জন্য সঠিক সময়টা এক এক রকম। তো চলুন এই যে ৩০-এর নিয়ম, এর বাইরে গিয়ে একটু ভাবি, কেন এই একটা সংখ্যা সবার জন্য কাজ করে না? আচ্ছা, এর একটা বড় কারণ কিন্তু পরিবারের আকার। ভাবুন তো, কেউ হয়তো একটাই সন্তান চান, আবার কেউ হয়তো ভাবছেন ৩ জনের কথা। এই পরিকল্পনার উপরেই কিন্তু পুরো প্রস্তুতির সময়টা একদম বদলে যায়। আর এই পুরো পরিকল্পনার সাথেই কিন্তু জুড়ে আছে আমাদের শরীরের বিজ্ঞান, মানে যাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক। বয়স বাড়ার সাথে সাথে সন্তান ধারণের ক্ষমতা কিভাবে বদলায় সেটা বোঝাটা খুবই জরুরি। তো চলুন এর পেছনে সায়েন্সটা খুব সহজ করে একটু জেনে নিই। দেখুন, নারী আর পুরুষের প্রজনন ক্ষমতার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পুরুষের শরীরে বয়সন্ধিকাল থেকে শুরু করে প্রায় ৫০ বছর বয়স পর্যন্ত কিন্তু শুক্রাণু তৈরি হতেই থাকে। কিন্তু অন্যদিকে নারীরা একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়েই জন্মায়। এরপর কিন্তু নতুন করে আর কোনো ডিম্বাণু তৈরি হয় না। ভাবা যায়, একজন নারী যখন জন্মায় তখন তার শরীরে প্রায় ১০ থেকে ২০ লাখ ডিম্বাণু থাকে। এটাই কিন্তু তার সন্তান ধারণের বলতে পারেন মূল সম্পদ। আর সময়ের সাথে সাথে এই সংখ্যাটা কিন্তু স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। আর এই কমাটা কিন্তু বেশ ড্রাম্যাটিক। ধরুন ৩৭ বছর বয়স হতে হতেই সেই ১০-২০ লাখ ডিম্বাণু থেকে সংখ্যাটা কমে এসে দাঁড়ায় মাত্র ২৫,০০০-এ। একবার চিন্তা করে দেখুন, এ থেকেই বোঝা যায় যে নারীদের জন্য বয়সটা কেন এত বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, তো এই যে বিজ্ঞানের কথাগুলো আমরা জানলাম, এবার এগুলোকে একটু বাস্তব জীবনের পরিকল্পনার সাথে মিলিয়ে দেখি। যেমন পরিবারের প্ল্যানটা ঠিক কেমন হবে, মানে কয়টা সন্তানের কথা ভাবা হচ্ছে, এসবের উপর ভিত্তি করেই কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত টাইমলাইনটা তৈরি হয়। যেমন ধরুন, লক্ষ্যটা কি, একটি সন্তান নাকি ৩টে? এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু পুরো প্ল্যানিংটাকে এদিক ওদিক করে দিতে পারে। কারণটা খুব সোজা, দুটোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় আর শুরু করার বয়সটা কিন্তু একদমই আলাদা হবে। ব্যাপারটা হলো, যদি লক্ষ্য থাকে একটা বড় পরিবারের, মানে একাধিক সন্তানের কথা ভাবা হয়, তাহলে সফল হওয়ার চান্স বাড়াতে হলে কিন্তু একটু আগেভাগেই চেষ্টা শুরু করাটা বুদ্ধিমানের কাজ। কারণ স্বাভাবিকভাবেই প্রত্যেকটা সন্তানের জন্যই তো সময়ের দরকার হয়। আর এখানেই চলে আসে সাকসেস প্রবাবিলিটি বা সফলতার সম্ভাবনার বিষয়টা। ব্যাপারটা কি, ধরুন কিছু দম্পতি হয়তো চাইবেন ৯০% নিশ্চয়তা, মানে তারা প্রায় কোনো ঝুঁকিই নিতে চান না। আবার অন্য কেউ হয়তো জীবনের বাকি লক্ষ্যগুলোর সাথে একটা ব্যালেন্স করে ৭৫% সম্ভাবনাকেই যথেষ্ট মনে করবেন। তো এই সিদ্ধান্তটা কিন্তু একদমই ব্যক্তিগত। আচ্ছা, এইসব প্ল্যানিংয়ের পাশাপাশি কিন্তু নিজের শরীরের কিছু লক্ষণের দিকেও খেয়াল রাখাটা খুব জরুরি। এই লক্ষণগুলো দেখলেই যে ভয় পেতে হবে তা কিন্তু নয়, বরং এগুলো একটা সিগন্যাল হতে পারে যে একবার ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো। যেমন ধরুন অনিয়মিত পিরিয়ড, এটা কিন্তু পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস এর একটা লক্ষণ হতে পারে। আর এই পিসিওএস কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে একটা খুব কমন সমস্যা। তো যদি পিরিয়ড খুব ইরেগুলার হয় বা মুখে বুকে অতিরিক্ত লোম বা ব্রণর মতো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। ঠিক একইভাবে পিরিয়ডের সময় যদি খুব বেশি ব্লিডিং বা প্রচণ্ড ব্যথা হয়, সেটাও কিন্তু জরায়ুতে ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যার ইঙ্গিত হতে পারে। এই দুটো কন্ডিশনই গর্ভধারণে বাধা দিতে পারে। তাই এই ধরনের লক্ষণ থাকলেও একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা সেফ। এর বাইরেও শরীরের আরও কিছু পরিবর্তনের দিকেও নজর রাখতে হবে। যেমন ধরুন থাইরয়েডের সমস্যা, এটাও কিন্তু ফার্টিলিটির ওপর প্রভাব ফেলে। সবসময় খুব ক্লান্ত লাগা বা কোনো কারণ ছাড়াই হুট করে ওজন বেড়ে যাওয়া, এই ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে অন্য কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা সেটা একবার চেক করিয়ে নেওয়াটা খুবই ভালো একটা আইডিয়া। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হলো পুরুষের ফার্টিলিটিতে কোনো সমস্যা হলে বাইরে থেকে কিন্তু সাধারণত কোনো লক্ষণই বোঝা যায় না। তাই কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে হলে প্রায় মেডিকেল টেস্ট করার দরকার হয়। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? সিদ্ধান্তটা কিভাবে নিতে হবে? আসলে এর জন্য দুটো জিনিস দরকার। এক,
বিজ্ঞানটাকে বোঝা, আর 2 সেটাকে নিজের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দেখা। হাতে যদি সঠিক তথ্য থাকে তাহলে কিন্তু একটা জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যায়। আর হ্যাঁ, যে বয়সেই চেষ্টা শুরু হোক না কেন, কয়েকটা জিনিস কিন্তু গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে। যেমন ওভিউলেশনের সময়টা ঠিকমতো ক্যালকুলেট করা, একটা হেলদি ওজন মেইনটেইন করা, শরীরে অন্য কোনো রোগ থাকলে সেটাকে কন্ট্রোলে রাখা, আর অবশ্যই স্মোকিং এড়িয়ে চলা। এই পুরো আলোচনার উদ্দেশ্যই হল সিদ্ধান্ত নেওয়ার সময় যেন এই তথ্যগুলো আমাদের হাতে থাকে। মানে মূল লক্ষ্যটা হলো ইনফরমেশন দিয়ে সাহায্য করা, কারো ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া একদমই নয়। তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আবার প্রত্যেকের নিজের কাছেই ফিরে আসছে, নিজের জীবন, নিজের পার্টনারশিপ আর নিজের লক্ষ্যের জন্য কোনটা হবে সঠিক সময়। আশা করি আজকের এই আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো কাজে লাগিয়ে প্রত্যেকেই তার সঙ্গীর সাথে মিলে এই উত্তরটা খুঁজে নিতে পারবেন।